have to make this fast. হ্যাঁ How are you so hot? I'm not even sweating. গুড তারপর একটা তুমি বুঝতে পেরেছো Gee, thank you for really. আর আমি কি বেশি কথা বলে ফেললাম না। অনেক টাইম নিয়ে ফেললাম না। সরি ফর দ্যাট তোমার দর্শকদেরকে একটু ইন্টারঅ্যাক্ট করি তাদেরকে একটু আমাদের প্রোগ্রামের ভিতরে ইনভলভ করি অনেকগুলো প্রশ্ন আমাকেও করেছো আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি অনুমতি আছে তুই জানিস আমি কে তুই আমাকে চিনিস আমি ক্যামেরা তাকে হাসি মুখে আছি স্টার্ট Assalamu alaikum, dear viewers. Welcome to this amazing, different, and completely new series. এই পুরো সিরিজে আমার সাথে থাকবে আমার আব্বু। সো আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম ফাতিহা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আরো বেশি ভালো আছি তোমার সাথে আসতে পেরে আই এম ফিলিং মাইসেলফ অনার্ড এন্ড ইউ মেড মাই ডে I am also very happy to have my dad here with me in this series. আমরা অনেক প্রশ্ন পাই আপনাদের কাছ থেকে যেরকম how to do ideal parenting, how to have an ideal childhood or how to have a perfect childhood, how আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে how to become successful, আপনারা also জিজ্ঞেস করেন আমার রুটিন কেমন, আমার ডেইলি রুটিন কেমন, এরকম নানান ধরনের কোয়েশ্চেন আপনারা করেন এবং যেহেতু most of you আমাকে কনসিডার করেন as an effective person তাই জন্য also জিজ্ঞেস করেন আপনারা যে how to become an effective person or how to become an effective child. তাই জন্য আজকে আমি আর আব্বু এই পুরো সিরিজে আমরা কথা বলবো about having a habit of being effective. মানে তুমি বলতে চাচ্ছ যে একজন মানুষ সে কি করে এফেক্টিভ হবে বা এফেক্টিভ হতে হলে তার কি ধরনের হ্যাবিটস থাকতে হবে সেটা আমরা নিয়ে আজ তুমি দর্শকের অনেক প্রশ্নের মাঝখানে এই প্রশ্নটা পিক করেছো এবং এটা নিয়ে কথা বলবো জি এই পুরো সিরিজে এবং এটা আমাদের অপিনিয়ন না কিন্তু from two best time sellers, his name is Sean Covey and I believe his name is Stephen R. Covey. এবং the funny thing is, just like us, the authors are father and child. So that's why we also thought that it was very funny. It was a coincidence that we chose this topic and it's a father-child thing. মানে তুমি বলছো যে তুমি যেই হ্যাবিটস গুলো নিয়ে কথা বলবে সেই হ্যাবিটস গুলো তোমার বা আমার অপিনিয়ন নয় কি হ্যাবিটস অবলম্বন করলে একজন পারসন এফেক্টিভ হতে পারে সেটা আমরা এই বইয়ের আলোকে বলতে চাই কারেক্ট তাহলে এই বইয়ের ব্যাপারে তুমি চমৎকার তথ্য দিয়েছো তোমার কাছে কি বই আছে বইয়ের নাম কি আমার কাছে আছে The 7 Habits of Highly Effective Teens. এটা লিখেছে শন কভি ওকে শন কভি হচ্ছে স্টিফেন কবির ছেলে আমার কাছে শন কভির বাবা স্টিভেন কবির বইটা আছে এবং তার নাম হচ্ছে 7 Habits of Highly Effective People. সো নামের মধ্যে পার্থক্য হচ্ছে these 7 habits are for the highly effective people meaning adult people আর ওই বইটা আমি দেখতে পাচ্ছি ফাতিহার হাতে 7 Habits of Highly Effective Teens মানে যারা around age of 11 to 19 বা 13 to 19 right so পিতা পুত্রের লেখা বই নিয়ে হাজির হয়েছি আমরা পিতা কন্যা জি দ্যাটস মার্ভেলাস ওকে ফাতিহা তাহলে তোমার কাছে আমি জানতে চাই যেহেতু আমরা আজকে কথা বলবো হ্যাবিটস অফ এফেক্টিভ পিপল তো আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাবিটস বলতে আসলে কি বোঝায় হোয়াট ডু ইউ ডিফাইন অ্যাজ অ্যান হ্যাবিট ওকে সো অ্যারিস্টটল বলেছে we are what we repeatedly do. Excellence is not an act but a habit. মানে এটা মানে হচ্ছে যে বেসিক্যালি হ্যাবিটস হচ্ছে এমন কিছু যে আমরা বারবার করি যেরকম ফর এক্সাম্পল অ্যারিস্টটল বলেছে এক্সেলেন্স একটা অ্যাক্ট না কিন্তু একটা হ্যাবিট বিকজ আমরা যেটাই করি না কেন উই ওয়ান্ট টু বি এক্সেলেন্ট অ্যাট দ্যাট উই ওয়ান্ট টু বি really good at what we are doing. তুমি বলতে চাচ্ছ যে আমি কোনো কিছুতে তখনই এক্সেলেন্ট যখন সেটা আমি রিপিটেডলি করতে পারবো সো এক্সেলেন্স ইজ অ্যান হ্যাবিট it's not a one time action because we're doing it every single time barbar. It's really told by Aristotle? It says Aristotle, so yeah. Very amazing. Yeah. Okay, go ahead. এখন Aristotle বা এরকম কোনো author না I define habit as an intersection of knowledge, skill and desire. It's like this Venn diagram here. আপনাদের দেখতে পাচ্ছেন যে তিনটা সার্কেল আছে একটার মধ্যে লেখা আছে নলেজ একটার মধ্যে লেখা আছে স্কিল এবং ডিজায়ার এখন যখন এই তিনটা সার্কেল আপনারা একত্রে আনেন তখন এই তিনটা সার্কেলের যে কমন জায়গাটা পড়বে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে শেডের জায়গাটা সেটা হচ্ছে আমাদের হ্যাবিট ইজ অ্যান ইন্টারসেকশন কমন থিং অফ নলেজ স্কিল অ্যান্ড ডিজায়ার এখন আব্বু ডু ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন মোর অফ হোয়াট অ্যান হ্যাবিট ইজ লেট মি ট্রাই হ্যাঁ তুমি যেরকম বললা যে আমি অবশ্যই বইয়ের হেল্প নিব হ্যাঁ তুমি যেরকম বললা যে নলেজ স্কিল এন্ড ডিজায়ার
এইটার তিনটার ইন্টারসেকশন বা কম্বিনেশন, ওই জায়গাটাকে আমি হয়তো একটু ইলাবোরেট করতে পারি। যেমন নলেজ কি, স্কিল কি, বা ডিজায়ার কি। স্টিফেন কবি বলছেন যে নলেজ হচ্ছে হোয়াট টু ডু, স্কিল হচ্ছে হাউ টু ডু, আর ডিজায়ার হচ্ছে ওয়ান্ট টু ডু। এটা যদি তুমি আমাকে একটা রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দিতে বলো, তাহলে আমি বিষয়টা এরকম বলবো যে আমি যদি মনে করি যে তোমার সাথে আমার যে ইন্টারাকশন সেটাতে আমি এফেক্টিভ না, আমি এফেক্টিভলি ইন্টারঅ্যাক্ট করতে চাই, তাহলে আমার এই তিনটা জিনিস লাগবে। আমার নলেজ লাগবে, স্কিল লাগবে, এবং সেই সঙ্গে আমার ডিজায়ার লাগবে। কিরকম? নলেজ মানে হচ্ছে আমাকে আগে জানতে হবে যে আই এম নট এফেক্টিভ ইন ইন্টারঅ্যাক্টিং উইথ মাই ডটার। সো আমাকে আগে জানতে হবে যে আই নিড টু বি ইন্টারঅ্যাক্টিভ। সো আমি প্রথমে নলেজটা পেলাম যে আমার ইন্টারঅ্যাকশনে, কমিউনিকেশনে প্রবলেম আছে। দেন আমি স্কিলের কথা বলছি, সেকেন্ড কোয়ালিটি, মানে সেকেন্ড ওয়ান অফ দ্য হ্যাবিট। আমাকে জানতে হবে হাউ টু ইন্টারঅ্যাক্ট। আমি জানলাম যে হ্যাঁ আই নিড টু বি ইন্টারঅ্যাক্টেড, বাট আমি এটা জানলাম না হাউ টু বি ইন্টারঅ্যাক্টেড। তাহলে আমার নলেজ থাকলো, স্কিল থাকলো না, তাহলে কিন্তু আর আমার এটা হ্যাবিটে পরিণত হবে না। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার নলেজও থাকলো, স্কিলও থাকলো। আমি জানলাম যে আমাকে ইন্টারঅ্যাক্ট হতে হবে ইন এফেক্টিভ ওয়ে, এবং আমি এটাও জানি কি করে তা করা যায়, বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। মেবি আই ডোন্ট হ্যাভ টাইম, মেবি আই জাস্ট ডোন্ট কেয়ার। ওটা হচ্ছে ডিজায়ার। তুমি না বললাম নলেজ, স্কিল এন্ড ডিজায়ার, যেমনটা ভেন ডায়াগ্রামে দেখা যাচ্ছে। তার মানে আমার নলেজ থাকতে হবে যে আই নিড টু এফেক্টিভলি কমিউনিকেট উইথ ইউ, আমার সেটা জানতে হবে হাউ টু ডু দ্যাট, আমাকে সেই স্কিলটা অর্জন করতে হবে, এবং সর্বশেষ আমার সেই ইচ্ছাটা থাকতে হবে। সো নলেজ, স্কিল এন্ড ডিজায়ার, তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে হ্যাবিট। তাহলে আমরা যখন হ্যাবিট নিয়ে কথা বলছি তখন আমাদের জানতে হচ্ছে হ্যাবিটটা কি। কিন্তু তুমি তো আজকে বইয়ের নামে যেরকম রয়েছে বা তোমার টপিকটা যেমন রয়েছে, হ্যাবিট অফ বিং এফেক্টিভ, তাই না? এফেক্টিভ পিপল বা এফেক্টিভ টিম। তাহলে এফেক্টিভের ডেফিনেশনটা কি? হোয়াট ইজ এফেক্টিভনেস? এটা আমি তোমার হ্যাবিট নিয়ে তো কথা বলা শেষ, হ্যাবিটের ডেফিনেশন আমরা সবাই জেনেছি। তুমি বুঝতে পেরেছো? জি, থ্যাংক ইউ ফর রিয়েলি ওকে, দেন elaborating. আমাকে বলো এফেক্টিভনেস এর ডেফিনেশনটা কি? আচ্ছা, এফেক্টিভনেস এর ডেফিনেশনটা দিতে আমি একটা স্টোরি ভাবে আমি একটা বলবো। Most of us are already familiar with the story of the farmer's duck and the golden egg. কিন্তু যদি স্টোরিটা বলি তাহলে একজন একটা ফার্মার ছিল যার কাছে একটা গুস বা বার্ড বা আপনারা বলতে পারেন হাঁস, একটা ডাক ছিল। এখন একদিন সেই ডাকটা, একটা হাঁসটা একটা গোল্ডেন এগ পারল। এখন ফার্মারটা গোল্ডেন এগটা দেখে সেটা নিয়ে তারপর মার্কেটে গিয়ে সেটা বিক্রি করে দিল। এরকম দিনের পর দিন এক হাঁস একটা করে ডিম পারলো, এবং ফার্মারটা মার্কেটে গিয়ে ওই ডিমটা নিয়ে, ওই গোল্ডেন ডিমটা নিয়ে বিক্রি করে দিল। এখন একদিন ফার্মারটা চিন্তা করলো যে why should I wait for such a long time and sell one by one by one? Why can't I sell them all together? So farmer একটা very stupid কাজ করেছে। সে কি করেছে যে সে হাঁসটাকে ডিরেক্টলি মেরে ফেলেছে। তারপর সে হাঁসের পেটে গিয়ে he was expecting to find a bunch of golden eggs so that he could sell them, but instead he found nothing. So এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে the farmer সে একটা পেশেন্স না রেখে সে একবারে একটু বেশি স্মার্ট হতে গিয়ে সে ফেল হয়ে গেল। in a way বেশি স্মার্ট হতে গিয়ে ফেল হয়ে গেল। Right. So many people see effectiveness from this golden egg, the story I just said, from the golden egg paradigm. So basically the more you produce, the more effective you are. That's not the effectiveness then. No. Okay. Kintu as this story shows, the true effectiveness is a function of two things. And if you have one, আরেকটা থাকবে না, তাহলে শেষ হবে না। কি সেই two things? সেই two things হচ্ছে what you produced, বা এখানে এই স্টোরিতে হচ্ছে গোল্ডেন এগ, এবং the capacity of your produce, মানে এখানে সেটা হচ্ছে হাঁসটা। হাঁস থাকবে কিন্তু গোল্ডেন এগ থাকবে না, সেটা সে এফেক্টিভ হবে না। কিন্তু গোল্ডেন এগ থাকবে কিন্তু হাঁসটা থাকবে না, the capacity থাকবে না, সেটাও also হবে না। চমৎকার। জি। So do you want to share any examples of effectiveness? Before I do that, let me understand the example you just have put on. তুমি কি বলতে চেয়েছো যে যখন আমার গোল্ডেন এগ থাকবে এবং গোল্ডেন এগ প্রোডাকশন করার মতো একটা ডাক বা গুজ থাকবে, সো প্রোডাকশন এন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য প্রোডাকশন দুটোই যখন থাকবে তখন এটা ট্রু এফেক্টিভনেস। গুড। এইটার একটা পোশাকি নাম আছে, এটা হচ্ছে পি ওভার পিসি ব্যালেন্স। পি মানে হচ্ছে প্রোডাকশন, ওভার পিটা উপরে থাকবে অ্যাজ এ নিউমারেটর, ডেনোমিনেটরে হচ্ছে
প্রোডাকশন ক্যাপাসিটি ব্যালেন্স, PC পিসি। তোমার যখন এই দুটো ব্যালেন্স হবে তখনই তুমি হাইলি এফেক্টিভ হবা। এটার আরেকটা খুব ছোট্ট এক্সাম্পল দেই, তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে, মনে করো একটা ক্যান্ডেল, তুমি ক্যান্ডেলটা যদি লাইট করো তাহলে তো ওটা ডেফিনেটলি আমাদেরকে আলো দেয়, মোমবাতিটা জ্বালালে আমরা আলো পাই না। টু গেট মোর লাইট, আরো বেশি আলো পাওয়ার জন্য ওই স্টুপিড ফার্মারের মতো বিং এ ওভার স্মার্ট, তুমি ক্যান্ডেলের বোথ সাইড যদি জ্বালিয়ে দাও, ইয়েস ফর সার্টেন টাইম ইউ উইল গেট মোর লাইট, বাট এটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে, ইউ উইল রান আউট অফ ক্যান্ডেল, তখন কিন্তু তুমি হাইলি এফেক্টিভ হতে পারলে না। For the certain period of time you get much more light, that's true, but for the longer run you are losing it. তোমার ক্যান্ডেলটা শেষ হয়ে গেল, তাই না? যেরকম like the farmer after he sold একটা করে egg শেষ হয়ে গেল, কিন্তু ডাক্তার কিল করার পর আর কিছু পেল না। সো আমি এটা আবারও ওই ডটার এন্ড ফাদার এক্সাম্পলে যাব। বেসিক্যালি ওই এক্সাম্পলটা বেশি দিচ্ছি, সেটা অনেক বেশি রিলেট করা যায় নিজেদের সঙ্গে। এমন কিছু উদাহরণ দেওয়াই তো ভালো যেটা আসলে তুমি সহজে বুঝতে পারো। হ্যাঁ, লাইক মনে করো আমি যদি তুমি যেই কাজগুলো করো, ম্যাথ, সায়েন্স, কোডিং, কোরআন, আই এম নট ব্র্যাগিং, বাট তুমি যাই করো, হ্যাঁ, এগুলোকে যদি আমি প্রোডাকশন মনে করি আর তোমাকে মনে করি প্রোডাকশন ক্যাপাসিটি, এখন আমি অ্যাজ এ গ্রিডি ফাদার, বাট অর মনে করো আমি অ্যাজ এ স্টুপিড ফাদার, আমি মনে করলাম যে তোমার যে প্রোডাকশন গুলো আছে যেগুলো তুমি অলরেডি করছো, কোরআন, ম্যাথ এন্ড আদার থিংস, সবগুলো একত্রে পাওয়ার জন্য আমি তোমার উপরে ট্রেমেন্ডাস প্রেসার ক্রিয়েট করলাম। তোমাকে একই সঙ্গে কোরআনে হেল্পস করতে হচ্ছে, এবং এট দ্য সেম টাইম আমি তোমাকে আরো বেশি প্রেসার দিলাম, তুমি এখনই হায়ার লেভেলের ম্যাথ জেনে ফেলতে হবে, তুমি এখনই সমস্ত কিছু তোমার ভিতরে অর্জন করতে হবে, কোডিং এ এখনই তোমাকে মাস্টার হতে হবে। ইয়েস, ইউ হ্যাভ টু ডু দ্যাট, বাট সেটা করার জন্য যদি রাইট আমি যদি সঠিক প্রক্রিয়া অবলম্বন না করি, তোমার ভিতরে যদি সেই আমি আগ্রহটা তৈরি করে না দেই, বাট আমি অলওয়েজ তোমাকে প্রেসার করি, তাহলে কিন্তু তুমি আর এটা করতে চাইবে না। তখন দেখা যাবে ওই এখন তুমি যা করছো এগুলোই করার জন্য তোমাকে ন্যাগিং করতে হচ্ছে, ফাতিয়া এটা করলা না, ফাতিয়া ওইটা করলা না, আজকে এটা করো, কালকে এটা করো, তোমার পিছনে লেগে থেকে তোমার থেকে আদায় করে নিতে হচ্ছে। বাট যখন আমি সেই কাজটা না করে এই প্রত্যেকটা কাজের জন্য তোমার ভিতরে ইন্টারেস্ট গ্রো করে দিতে পারবো, তখনই কিন্তু আমাকে আর ন্যাগিং করতে হবে না। তুমি আমাকে খুঁজবা, বাবা আমি একটা ম্যাথ করতে চাই, পারছি না, বাবা আমি একটা কোডিং করতে চাই, কোন ওয়েবসাইট থেকে আমি হেল্প নিতে পারি। সো টু মেক ইউ মোর এফেক্টিভ, আমাকে যেটা করতে হবে, প্রোডাকশন এন্ড প্রোডাকশন ক্যাপাসিটি দুয়ের মধ্যে ব্যালেন্স করতে হবে। আমাকে তোমার টেক কেয়ার করতে হবে যেন তুমি তোমার প্রোডাকশন গুলো ঠিক মতো করতে পারো। লাইক দ্য ফার্মার ডিডন্ট টেক কেয়ার অফ হিজ গুডস, so then the goose couldn't give anything to him. এক্স্যাক্টলি। তাহলে তুমি কি উদাহরণ সহ বুঝতে পেরেছো? জি, থ্যাংক ইউ। এখানে আরেকটু ছোট্ট কথা বলে শেষ করে দিই। তোমার মধ্যে এই যে রিলেশনশিপটা যে তৈরি করার চেষ্টা করা যায় সো দ্যাট ইউ বিকাম অ্যান এফেক্টিভ চাইল্ড, এইটা কিন্তু কিছুদিন পরে তুমি যখন ওই বইয়ের নাম যেরকম আছে এফেক্টিভ টিন, তুমি যখন টিন এজে পৌঁছাবে তখন তোমার সেলফ আইডেন্টিটি ক্রিয়েট হবে, তখন কিন্তু তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসবে, ইজ মাই ফাদার লিসেনিং টু মি, ইজ মাই ফাদার is my father very quickly judging me, is my father trusting me, is my father have full confidence on me, or he just wanting me to do whatever he likes. তখন যদি তুমি এগুলোর সঠিক উত্তর না পাও, তখন কিন্তু আর তুমি আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে ইন্টারঅ্যাকশন করবে না। তার মানে হচ্ছে যে এখন তো তোমাকে কোনো কথা শোনানো খুব ইজি, I am the smart man, I am the boss of the family, so আমি যা বলবো তুমি এখন করো, আমি তোমাকে এটা বললাম আর তুমি করে ফেললা, কিন্তু কিছুদিন পরে আর এটা চলবে না, বিকজ তখন কিন্তু তোমার নিজের একটা জাজমেন্ট, নিজের একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাবে, তখন আমি তোমাকে কমান্ড দেওয়া চলবে না। তো এই জন্য আমার এখন তোমাকে এফেক্টিভ করার জন্য করতে হবে কি, তোমার ভিতরে ওই জিনিসগুলোর আগ্রহ তৈরি করা, so I can continue by myself. রাইট। যখন তুমি ওই পর্যায়ে পৌঁছে যাবে, যখন তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা তৈরি হবে, তখন যেন আমার সিদ্ধান্তে তোমাকে এগুলো করতে না হয়। আবার আমাকে খেয়াল রাখতে হবে, যখন তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে, তখন যেন সিদ্ধান্ত এগুলোই নাও, তখন যেন ভুল সিদ্ধান্তগুলো না নাও। যেরকম ফর এক্সাম্পল in an ocean, small waves when they come together আস্তে আস্তে করে they create a big wave and then it goes by itself later. রাইট। সো আমি কি বেশি কথা বলে ফেললাম? না, অনেক টাইম নিয়ে ফেললাম, সরি ফর দ্যাট। ওকে, আচ্ছা বাবা, তাহলে এখন আমরা ডিসকাস করলাম হ্যাবিটস এন্ড এফেক্টিভনেস দুইটা, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে why do we need to know why do we need to do the habits to be effective? I mean, how যদি আমরা হ্যাবিট জানি তাহলে সেটা কিভাবে হেল্প করে to become effective? ওকে, বুঝতে পেরেছি তোমার প্রশ্ন, একটু রিফ্রেশ করি। তুমি জানতে চাচ্ছ হ্যাবিট কি জানি, এফেক্টিভনেস কি জানি। এখন কি কি হ্যাবিট দিয়ে এফেক্টিভ হবো তাও জানার দরকার আছে কিনা।
অ্যাকচুয়ালি এইটা জানাটা কোনো কাজের কথা কিনা, হাউ ডাজ ইট হেল্প? ওকে, সো এই প্রশ্নের উত্তরটা তোমার দর্শকদেরকে একটু ইন্টারঅ্যাক্ট করি, তাদেরকে একটু আমাদের প্রোগ্রামের ভিতরে ইনভলভ করি, সেভাবে দিই। স্ক্রিনেও দেখা যাচ্ছে, আমি বইয়ের পৃষ্ঠা খুলে দেখাচ্ছি একটা এক্সারসাইজ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 to 54 নাম্বারসগুলো স্ক্যাটার্ড আছে। আপনারা ভিডিও পজ দিয়ে চেষ্টা করবেন ধারাবাহিকভাবে 1 এর পরে 2 তারপরে 3 এভাবে ধারাবাহিকভাবে আপনি 1 to 54 এই নাম্বারসগুলো খুঁজে পান কিনা। আপনার সময় হচ্ছে 60 সেকেন্ডস। আপনি 60 সেকেন্ডসে কতগুলো নাম্বার 1 to 54 গ্র্যাজুয়ালি খুঁজে পাচ্ছেন এটা খুঁজে বের করবেন। আই এম অ্যানসারিং ইওর কোশ্চেন, হ্যাঁ, আমি অন্য কথা বলছি না। ওকে, এরপরে যখন আপনার এই কাজটা করা শেষ, আপনি হয়তো 10টা পেরেছেন, 15টা পেরেছেন, বেশি স্মার্ট হলে 20টা 25টা 30টা পেরেছেন। এবার আপনাকে আমি আরেকটা ছবি স্ক্রিনে দিব এবং সেটা বইয়েও দিচ্ছি, বইয়েও স্ক্রিন ছবিটা খুলছি। ওই একই নাম্বারগুলা স্ক্যাটার্ড ভাবেই এখানে আছে, জাস্ট আমি গ্রিড করে দিলাম এবং আপনাকে বলে দিলাম প্রথম অংশে 1 আছে, পরের অংশে 2 আছে, পরের অংশে 3 আছে, এখানে সেটা দেখতে পাচ্ছেন। এভাবে 4 5 6 7 8 9, তারপরে আবার এখানে আপনি 10, এখানে 11, এখানে 12 খুঁজে পাবেন। এটা যদি আপনাকে বলে দেই, এবার আপনি আবার ভিডিওটা পজ করে স্টপ ওয়াচ চালু করে দেখেন তো 1 to 54 হাউ কুইকলি ইউ ক্যান ফাইন্ড। আই এম প্রিটি শিওর এবার আপনি 60 সেকেন্ডস এর ভিতরে আগের বারের চেয়ে অনেক বেশি নাম্বার খুঁজে পাবেন। 1 2 3 4 5 6 কোনটা কোথায় আছে খুব দ্রুত পেয়ে যাবেন। তাহলে এই এক্সারসাইজটা করার মাধ্যমে আমরা কি বুঝতে পারবো, সেটা হচ্ছে তোমার প্রশ্নের উত্তর, যে হিউম্যান বিংস লাইফ এটা হচ্ছে নাম্বারস এর মতো, অন এ পেজ স্ক্যাটার্ড। সো এরকম আমাদের লাইফটা হচ্ছে এরকম। ইট ইজ ভেরি ইজি টু গেট লস্ট হিয়ার। আপনি ঢুকে গেলেন আর কিছু খুঁজে পাচ্ছেন না, টাইম আপ, আপনি পৃথিবী থেকে চলে গেলেন। তাহলে আপনার কিন্তু কোনো উদ্দেশ্য, কোনো পারপাস সার্ভ হলো না। যেই মোমেন্টে আপনাকে একটু অর্গানাইজ করে দিলাম, আপনি নিজেকে একটু গুছিয়ে নিলেন, এন্ড ইউ হ্যাভ এ ম্যাপ, ইউ হ্যাভ এ গাইডলাইন, ইউ নো হোয়াট টু ডু ইন হোয়াট লেভেল, কখন কি করা দরকার, কিভাবে করা দরকার, আপনার সামনে একটা মেথডোলজি যখন দাঁড় করিয়ে দিলাম, তখন আপনি অতি দ্রুত আপনার পারপাসটা সার্ভ করতে পারলেন। সো তুমি আমাকে জিজ্ঞেস করেছো এই হ্যাবিটস অফ বিং এফেক্টিভ জেনে কি হবে। যদি না জানো, তোমার অবস্থা হবে ওই স্ক্যাটার্ড নাম্বারস এর মতো। আর যদি হ্যাবিটস অফ বিং এফেক্টিভ জানো, তাহলে ওই নাম্বার যতই স্ক্যাটার্ড থাকুক, তোমার লাইফটা হবে অর্গানাইজড। ডিড আই আনসার দ্য কোশ্চেন? জি, ডেফিনেটলি। ওকে, আচ্ছা, তারপরে তোমার এগিয়ে নাও আপু। এরপরে হচ্ছে তুমি অনেকগুলো বিষয় এখানে তুলে এনেছো, অনেকগুলো প্রশ্ন আমাকেও করেছো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অনুমতি আছে? আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে হ্যাবিটস, এফেক্টিভনেস, এগুলো লোককে বলছো, তারা শুনছে এবং তারা অ্যাডমায়ার করছে তোমাকে, কিন্তু আদৌ এতে কোনো লাভ আছে? তাদের যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, এই অনুষ্ঠান দেখার মাধ্যমে, গুড হ্যাবিটটা জানার মাধ্যমে, সে কি আসলে ওই ব্যাড হ্যাবিটটা চেঞ্জ করে গুড হ্যাবিটে আসতে পারবে? মানে আমাদের এই, মানে সোজা বাংলায় বললে, আমাদের এই অনুষ্ঠান আদৌ ম্যাটার করে? যার যে ব্যাড হ্যাবিট আছে তা কি আমরা চেঞ্জ করতে পারবো? আমাদের এই অনুষ্ঠানের কারণে কারোর মধ্যে কি একটি হলেও গুড হ্যাবিট ইনক্লুডেড হবে? হোয়াট ডু ইউ থিংক? আমি মনে করি যে this might help in a little bit, কিন্তু আসলে যারা দেখছেন তাদের মনে only they can change themselves. আমরা তাদের কিন্তু চেঞ্জ করতে পারবো না, because we don't live their life. They have feelings inside and they need to change the way that they are thinking. যেরকম বললাম যে no one can persuade another person to change. এটা এমন, we each guard a gate of change, এবং এটা এমন একটা গেট যে only inside দিয়ে খোলা যায়, বাইরে থেকে খোলা যায় না। জি, this video might spark something, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে সেই হ্যাবিটসগুলো অটোমেটিকলি দরজা খুলে আপনাকে দিয়ে দিতে পারবো না। আপনার ইনসাইড থেকে খুলতে হবে দ্য গেট টু অ্যাকচুয়ালি রিয়েলাইজ। আপনাদেরকে ফিল করতে হবে, আপনাদেরকে থিঙ্ক করতে হবে। আপনারা উপর দিয়ে বলতে পারবেন না যে না, আই আন্ডারস্টুড, আই ফেল্ট দিস। আপনাদেরকে আসলে ফিল করতে হবে ইন অর্ডার টু চেঞ্জ। আপনার উপর দিয়ে চেঞ্জ করলে কিন্তু কোনো লাভ বা কোনো পয়েন্ট বা কোনো লাইক অ্যাডভাইস বা কোনো লেসন আপনার মধ্যে সিঙ্ক করবে না। তার মানে আমি যদি এটা তোমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করি, তুমি কি বলছো? তুমি বলতে চাইছো যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা গেট আছে, চেঞ্জ অফ গেট। তুমি বলছো যে গেট অফ চেঞ্জ, না? যেই গেটটা ওপেন করে আমি নিজেকে চেঞ্জ করব। But we can't do that for them.
রাইট, মানে তুমি বলছো যে আমাদের ভিতরে যে গেটটা আছে এই গেটটা আমরা গার্ড দিয়ে রেখেছি এবং এই গেটটা শুধু ভিতর থেকে নিজেরাই খোলা যায়। আদার পারসন ফ্রম দ্য আউটসাইড ক্যান নট ওপেন দিস গেট ফর আস। তাহলে তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের গেটটা তুমি খুলে দিতে পারবা না। And I can persuade you all টু গেট রেডি, জি, মানে to তুমি be able to open রাইট, that. হয়তো বা এই অনুষ্ঠান দেখার মাধ্যমে বা অন্য কোনো ভাবে তারা তাদের হ্যাবিট চেঞ্জ করার জন্য যখন রেডি হবে তখন নিজেরাই সেটা চেঞ্জ করতে পারবে। ফ্যান্টাস্টিক, বুঝতে পেরেছি। একটু এক্সাম্পল দেই আমি। যেমন মনে করো আমাদের প্রত্যেকের মাথার ভিতরে আসলে অনেক ম্যাপস আছে, আমরা জীবনটাকে কিভাবে দেখি সেই ম্যাপসটা আমাদের মাথার মধ্যে সেট করা আছে, সেগুলো আমরা খুব দ্রুত চেঞ্জ করার জন্য অনেক সময় রেডি থাকি না। যেমন মনে করো আমি তোমাকে এক্সাম্পল দেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রিচিং শুরু করলেন, যখন তিনি লোকের কাছে গিয়ে বললেন যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, উই হ্যাভ টু প্রে হিম, তখন কিন্তু ওই সময়ের লোকেরা তাদের যে মাইন্ড সেট আপ, তাদের ভিতরে যেই তাদের নিজেদের ধর্মকে পালন করার যে ইচ্ছা সেটাই বলবৎ থাকলো অনেকের মধ্যে। তারা বলল যে না, আমরা আপনার কথায় আমাদের পিতৃপুরুষের ধর্ম চেঞ্জ করব না। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের গেটটা ওপেন করতে পারেন নাই। তাদের নিজেদের গেট ওপেন করার জন্য তাদেরকেই এগিয়ে আসতে হতো, যেটা অনেক সাহাবী করেছেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারসুয়েট করেছেন, তাদেরকে বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এবং এইভাবে তার উপাসনা করতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। যখন এই বিষয়টা তাদেরকে বললেন এবং তাদেরকে ওভাবে গেট রেডি করলেন টু অ্যাকসেপ্ট দ্য ইসলাম, তখন কিন্তু তারা নিজেরা অ্যাকসেপ্ট করলো, কাউকে কিন্তু জোর করে ইসলাম গ্রহণ করানো যায়নি। এই এক্সাম্পলটা আমি দিলাম এখন এটা সহজে বোঝার জন্য। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, তুমি বলতে পারো যে আমরা যে যা বিশ্বাস করি, আমরা যেই রাজনৈতিক দলের মতাদর্শী, আমরা যেই খেলাধুলায় যে দলকে পছন্দ করি, তাকে খুব সহজে সেই দল থেকে চেঞ্জ করানো যায় না। যে ব্রাজিলের সাপোর্টার, তুমি গিয়ে কাউকে বললা যে আপনি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যান, হয়তো হবেন, খুব ইজিলি হবেন না। তাকে নিজেকে এগিয়ে আসতে হবে যে সে আজকে থেকে কি নির্দিষ্ট কারণে আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। অ্যাড করি যে ইভেন ইফ আমরা এই ভিডিওটা আপনাদের মধ্যে আমরা পারচেজ করতে পারি, আপনারা কিন্তু অটোমেটিকলি আপনারা এরকম 7 এই হ্যাবিটসগুলা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ইট উইল টেক সাম টাইম। আপনারা করতে করতে এই হ্যাবিটসগুলো আপনারা পিক আপ করে ফেলবেন। দিস ওয়ন্ট বিকাম অটোমেটিক। লাইক এটা তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারিস্টিক্স তাই তার হ্যাবিট হয়ে যাবে। হোয়াট হি ইজ উইল অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হোয়াট এন্ড হাউ ইজ হি উইল বি ডুইং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আমি মনে করি যে এই প্রশ্নের উত্তরটা আমরা কভার করতে পেরেছি যে আমরা অন্য কারো হ্যাবিট চেঞ্জ করতে পারবো কিনা। উই ক্যান অনলি গেট দেম রেডি, দে নিড টু বি স্টেপ আপ। আমরা চেঞ্জ করতে পারবো না। ফাইন, তাহলে যদি কেউ তোমার কাছে জানতে চায় যে ফাতিয়া আমি কি করে এফেক্টিভ হব, তখন তুমি তাকে ওয়েটা বলতে পারো। দ্যাট ডাজন্ট মিন যে সে এফেক্টিভ হয়ে যাবে। এফেক্টিভ হওয়া না হওয়া, দ্য বল ইজ ইন হিজ কোর্ট। You can only tell him these are the habits of some effective people. You can just follow it. Correct. আচ্ছা, তাহলে আমি তোমার কাছে আরেকটা জিনিস বুঝতে চাই যে যেহেতু তুমি আমি দুজনে মিলে বইটা পড়ছি, আমি তোমার বইটা, তুমি আমার বইটা পড়ছো, সো কিছু জিনিস ডিসকাশন না করলে বইটা আগানো যাবে না। মেথোডোলজি বা টেকনিক গুলো জানতে হবে। তো একটা টেকনিক এই বইয়ে আছে যার নাম হচ্ছে সি ডু গেট থিওরি। যখন আমরা হ্যাবিটস গুলো আলোচনা করবো এক এক করে, কোন হ্যাবিটটা কি, কিভাবে আমাদের সেই হ্যাবিটটা অর্জন করার মাধ্যমে এফেক্টিভ হতে হবে, তখন এই সি ডু গেট থিওরিটা কাজে লাগবে। আগেই যদি আমরা একটু ক্লিয়ার হতে পারি বিফোর উই স্টার্ট, তাহলে ভালো হয়। তাহলে তোমার কাছে আমি জানতে চাই এই সি ডু গেট থিওরিটা কি? গুড কোশ্চেন বাবা। এটা আসলে একটা গ্রেট মেথড যে আমরা ইউজ করতে পারবো ফর আওয়ার হ্যাবিটস, যেন আমরা আগাতে পারি এন্ড বিকাম এফেক্টিভ এন্ড সাকসেসফুল। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ইন দ্য স্ক্রিন হিয়ার, যে আপনারা একটা সাইকেল মতো দেখতে পাচ্ছেন। সাইকেলটা কিন্তু অলমোস্ট একটা লাইফ সাইকেলের মতো দেখতে পাচ্ছেন। সি ডু তারপর গেট। এখানে সি হচ্ছে প্যারাডাইমটা। প্যারাডাইম অলসো মিনিং দ্য the way you see it. প্যারাডাইমের মিনিংটা আমরা সামনে আলোচনা করছি। ওকে। ডু হচ্ছে your practices এবং get obviously হচ্ছে আমাদের results. What you see determines what you do, and what you do determines what you get. If you only work on do and not the other two, then আপনারা কখনো এভাবে এই মেথোডোলজি ফলো করে সাকসেসফুল হতে পারবেন না।
If you only focus on 2 and not 1, তা হবে না. You always need those three. Those three basically depend on each other. You need to follow those three. যেন আপনারা সাকসেসফুল হতে পারেন। এক্স্যাক্টলি, তুমি বলছো যে আমি কোন একটা প্যারাডাইমের বাইরে এসে কোনো কিছু যেমন করতে পারবো না, করলেও আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না, আবার শুধু প্যারাডাইম নিয়ে বসে থাকলে হবে না, আমাকে সেটা অ্যাকশনেও যেতে হবে। সো আই নিড টু সি, এই সি হচ্ছে চোখ দিয়ে দেখা না, এই সি হচ্ছে মাই পারসেপশন, মাই অ্যাজাম্পশন না, যেটা আমরা একটু পরে আলোচনা করবো। এন্ড দেন আই হ্যাভ টু রিফ্লেক্ট ইট অন মাই অ্যাক্ট, যেটা হচ্ছে তোমার ডু, তাহলেই আমি শুধু গেট মানে পাবো আমার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে তুমি প্যারাডাইম কি সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দাও, এবং প্যারাডাইমের সঙ্গে সঙ্গে আলোচনায় ওটাও নিয়ে আসো যে প্যারাডাইম শিফট তাহলে কেন করতে হবে, কিভাবে করতে হবে। সো মাই কোশ্চেন টু ইউ ইজ, to get the 7 or all the habits of being effective, what do you think that paradigm is, and how does that play a role even? Okay, so paradigm এর basic meaning টা হচ্ছে your perception, your assumption, your frame of reference যেটা আমরা ইউজ করি in physics, বা তোমার understandings, interpretation, or basically how we see the world through our own eyes. এখানে আমি একটা এক্সাম্পল দেই। I believe তোমার বইয়ে আছে picture of a woman, যদি তুমি বের করতে পারো। Okay, picture of a young woman. Yes. সেটা আমরা স্ক্রিনেও দিব, কিন্তু তোমার দর্শকদের আমি একটু আগে দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন a picture of a young woman. You can see her basically. Okay, then তুমি কিছু চাচ্ছো? Then flip the page. এখানে আপনারা দেখতে পাবেন আরেকটা ছবি। Also, এবং একটা ছবি of a woman, of a young woman আপনারা দেখতে পাবেন, because I just showed you the picture of a young woman. কিন্তু এবার the real fun part is, তুমি তাদেরকে আরেকটা ছবি দেখাতে চাও। Then this picture is, as you can see, of a really old woman, not a really old woman, but a pretty old woman. এখন এই ছবিটা দেখার পর, when you go back to this, you are not going to see that young woman you saw before. You're going to see an old woman. আপনি দেখতে পাবেন যে এই যে এটা হচ্ছে তার মুখ, কিন্তু আপনারা যখন দেখেছেন এই ইয়াং ওম্যানটা তখন মনে করেছেন যে ওল্ড ওম্যানের মুখটা, এই লিপটা আসলে ইয়াং ওম্যানের কলার, নেকলেস basically. Yeah. So now I just changed your paradigm. I just shifted your paradigm from a young আপনারা প্রথমে young woman চিন্তা করেছেন because I put the concept of a young woman in your brain. তখন কিন্তু old woman এর কনসেপ্টটা কিন্তু ছিল না, তাই জন্য আপনারা চিন্তা করেছেন only এবং ফোকাস করেছেন only on that young woman. যখন আপনাদেরকে দেখালাম of the old woman, তখন আমি আপনাদেরকে old woman এর কনসেপ্টটা আপনাদের মাথা, আপনাদের ব্রেনে ঢুকিয়ে দিলাম। তখন আপনারা maybe you remember the young woman but you put it in a corner or you put it somewhere else, এবং এখন ফোকাস করছেন on the old woman. So that's why you could see an old woman. সো প্যারাডাইম নিয়ে তুমি আমাদেরকে যেটা বলেছো সেটা তো আমরা বুঝতে পেরেছি। সো আমি তোমাকে যেটা জানতে চাই বা যেটা এর সঙ্গে অ্যাড করতে চাই সেটা হচ্ছে একটা স্টোরি দিয়ে শুরু করি। স্টোরিটা এরকম যে একজন ক্যাপ্টেন তার শিপে সেল করছিল, নেভিগেট করছিল থ্রু আউট দ্য ওশেন। তখন হঠাৎ করে তারা দূরে, শিপ থেকে সোজাসুজি সামনে দূরে একটা লাইট দেখতে পেল। শিপ থেকে সোজাসুজি সামনে দূরে একটা লাইট দেখতে পাওয়ার পরে তারা বুঝতে পারলো না এটা কিসের লাইট। তখন তারা সিগন্যাল দিল যে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করছি, অর্থাৎ এই শিপ থেকে ক্যাপ্টেন তার সিগন্যালম্যানকে বলল সামনে যে লাইটটা দেখতে পাচ্ছ ওখানে একটা সিগন্যাল পাঠাও, দ্যাট মে বি অ্যানাদার শিপ কামিং টুয়ার্ডস আস। সিগন্যাল পাঠাও এবং তাদেরকে 20 ডিগ্রি টার্ন করে পাশ দিয়ে যেতে বলো, আদারওয়াইজ উই উইল কোলাইড ইচ আদার। তখন যখন সিগন্যালটা পাঠালো, ওপাশ থেকে আবার সিগন্যাল আসলো যে তোমরা 20 ডিগ্রি সরে যাও। তখন এই ক্যাপ্টেন খুব রাগ হলো যে আমি তাকে আগে মেসেজ দিলাম, সে আমাকে সরতে কেন বলছে। তখন এই ক্যাপ্টেন তাকে আরেকটা সিগন্যাল দিল, আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, ইউ টার্ন 20 ডিগ্রি। তখন ওখান থেকে সিগন্যাল আসলো, আই অ্যাম এ সিম্পল সিম্যান, আই এম নট এ ক্যাপ্টেন, ইউ টার্ন 20 ডিগ্রি। তখন ক্যাপ্টেন চিন্তা করলো আমি ক্যাপ্টেন পরিচয় দেওয়ার পরেও সে এই কথা বলল। তখন সে বলল আই এম এ ব্যাটল শিপ, মানে আমি যুদ্ধ জাহাজ, টার্ন 20 ডিগ্রি। আবার ওই সামনের জাহাজকে বলল 20 ডিগ্রি টার্ন করতে। এবার ওখান থেকে সিগন্যাল আসলো, আই এম এ লাইট হাউস, টার্ন 20 ডিগ্রি। তার মানে দেখো, এবং এটা শোনার পরে এখন কি আর ওই ক্যাপ্টেন কোনো তর্ক করবে? লাইট হাউসকে কি সে সরতে বলবে? না, সে নিজেই কিন্তু 20 ডিগ্রি টার্ন করে যাবে। অর্থাৎ এর আগে ক্যাপ্টেনের প্যারাডাইমটা ছিল যে আমি সরবো না, হোয়াটএভার দ্য কামিং ইন ফ্রন্ট অফ মি, সে 20 ডিগ্রি টার্ন করে পাশ দিয়ে চলে যাক। যেই মুহূর্তে জানলো দ্যাটস আ লাইট হাউস,
তার প্যারাডাইম শিফট হয়ে গেল। So basically, in a way, just like my example of the woman and your example of the battleship and the lighthouse, they shifted their paradigms. হ্যাঁ, এখানে আমাকে একটু বলতে দিও, একটু সময় দিও। প্যারাডাইম এর কি সেটাই তো আমরা বোঝাচ্ছি, সেটা বলতে গিয়ে সরি ফর দ্যাট। প্যারাডাইম, এই ক্যাপ্টেনের প্যারাডাইমটা দেখো, যেই মুহূর্তে শিফট হলো তখনই সে বুঝতে পারলো হি ওয়াজ রং। বাট বিফোর সে কি করছিল, সে কিন্তু বারবার নিজের মেথোডোলজি, নিজের চিন্তা, ওই যেটা আমরা বললাম যে কেউ না চাইলে তাকে চেঞ্জ করা যাবে না, সে কিন্তু ওই সামনে যে লাইটটা আছে তাকে সরতে বলছিল। আরেকটা স্টোরি এখানে তোমাকে খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলতেই হবে, এই স্টোরিটা তুমি জানো না, তোমার সাথে শেয়ার করি নেই। এটা হলো একজন পার্সন ট্রাভেল করছিলেন এয়ারপোর্ট দিয়ে। সে যখন প্রবাবলি শিকাগো থেকে নিউ ইয়র্ক আসছিলেন, না সরি, সে ফ্রম ক্যালিফোর্নিয়া টু নিউ ইয়র্ক আসছিলেন, কিন্তু তার স্টপ ওভার ছিল শিকাগোতে। তো শিকাগো এয়ারপোর্টে আবার নিউ ইয়র্কগামী প্লেনের অপেক্ষায় সে ওয়েট করছিলেন। তখন তিনি একটা নিউজ পেপার কিনলেন আর একটা বিস্কিটের প্যাকেট কিনলেন। তারপরে গিয়ে এক জায়গায় বসলেন যে সেটা খাবেন। তো উনি নিউজ পেপারটা এভাবে সামনে ধরে বিস্কিটের প্যাকেটটা থেকে বিস্কিট খাচ্ছিলেন। বিস্কিটের প্যাকেটটা তার নিউজ পেপারের আড়ালে ছিল, কারণ ওখানে টেবিল ছিল। ঠিক আছে, কিছুক্ষণ পর ওনার সামনে এসে এক ভদ্রলোক বসলেন। তখন উনি খেয়াল করলেন যে সামনের ভদ্রলোক, উনি তো এভাবে ধরে আছেন বইটা এবং এভাবে তার বিস্কিটটা নিয়ে এসে খাচ্ছে। তখন দেখলো যে সামনের ভদ্রলোক তার বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট নিয়ে খাচ্ছে। সো বিং ভেরি পোলাইট, ভদ্র মানুষ হিসেবে সে কিছু বলে নাই যে থাক, আমার বিস্কিটের প্যাকেট থেকে খাচ্ছে। কিন্তু লোকটা থামছে না, লোকটা কন্টিনিউয়াসলি এই বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিট খাচ্ছে। আর এই ভদ্রলোক তার সামনে এভাবে পত্রিকা ধরা, সে পত্রিকার আড়াল থেকে বিস্কিটের প্যাকেট এনে বিস্কিট খাচ্ছে। কিছুক্ষণ পর যখন সে দেখলো যে বিস্কিটের প্যাকেটে আর একটা বিস্কিট বাকি আছে, তখন এই বিস্কিট সে খাবে না, এই ভদ্রলোক খাবে এরকম ভাবছে। তখন দেখলো ওই ভদ্রলোক বিস্কিটের প্যাকেটটা থেকে সেই শেষ বিস্কিটটা নিয়ে ওটাকে অর্ধেক করে, অর্ধেক তার দিকে এভাবে এগিয়ে দিয়ে তাকে অফার করলো, আর বাকি অর্ধেক নিজে খেয়ে নিল। তো নিজে নিজে তো সে খুব রাগ হচ্ছে যে আমার বিস্কিটের প্যাকেট থেকে ও বিস্কিট খাচ্ছে, আমি কিনলাম, একবারও আমার কাছে অনুমতি চাইলো না, আবার শেষ বিস্কিটটাও অর্ধেক সে খেয়ে নিল। সো হাউ রুড দ্য পারসন ইজ, এরকম একটা ভাবনা সে নিজের ভিতরে লালন করছিল। তারপর কিছুক্ষণ পরই তার প্লেনে ওঠার সময় হয়ে গেল। অ্যানাউন্স করেছে যে নিউ ইয়র্কগামী প্লেন এখনই ছাড়বে, আপনারা এই গেট নাম্বারে চলে আসেন। সে যখন ওই গেটে গেল, তার ব্যাগ থেকে পাসপোর্ট বের করার জন্য ব্যাগটা খুললো, তখন কি দেখলো জানো? তখন দেখলো তার কেনা বিস্কিটটা আসলে তার ব্যাগের মধ্যে। দ্যাট পিরিয়ড অফ টাইম ওই যে বিস্কিটটা খাওয়া হচ্ছিল দুজনে মিলে, এটা আসলে ওই ভদ্রলোকের বিস্কিট। এটা সে বুঝতে পারে না, কারণ তার বিস্কিটটা তো সে নিজের ব্যাগে ভুলে রেখে দিয়েছে, আর এটা তো আসলে পত্রিকার আড়ালে ছিল। সো প্রাথমিক অবস্থায় এটা যে ভদ্রলোক ওখানে রেখেছে তাও দেখে নাই। এখন দেখো তার প্যারাডাইম কি শিফট হলো। এতক্ষণ ধরে সে ভদ্রলোকের কি ভাবছিল, How rude. হ্যাঁ, এখন যখন এই ঘটনা দেখলো যে আমার বিস্কিট তো আমার ব্যাগে, Very embarrassed. He was very embarrassed. So paradigm জিনিসটাই হচ্ছে how you see the world, where you stand and how you think the world is. তুমি যা নিজে ভাবো অন্যের সম্বন্ধে, আমি আর লম্বা করবো না এই পয়েন্টে, সেটাই হচ্ছে প্যারাডাইম। এবং প্যারাডাইম কিভাবে শিফট হয় আমি তোমাকে দুটো এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমার আর দু একটা জিনিস না বললেই না, সেটা বলে আমি শেষ করবো। তোমার এই বই থেকে আমি উদাহরণটা নিতে পারি যে the more, এখানে এই অথর লিখেছেন, the more aware we are of our basic paradigm, our map, our assumption, আমরা যত বেশি aware থাকবো আমাদের প্যারাডাইম সম্বন্ধে, the extent to which we have been influenced by our experience, the more we can take responsibility. That is so true. Right, আমি যদি আমার প্যারাডাইম সম্পর্কে aware না থাকি তাহলে কিন্তু আমি নতুনকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা উনি বলেছে। আর এই অংশে আরেকটা কথা বলবো যে we see the world not as it is but as we are. পৃথিবীটাকে আমরা তেমনই দেখব যেমন পৃথিবী নয়, যেমন আমরা। আমি নিজে ভালো মানুষ হলে পৃথিবীটাকে ভালো দেখব, আমি নিজে খারাপ মানুষ হলে পৃথিবীটাকে খারাপ ভাবেই দেখব, সবাইকে আমার কাছে খারাপ মনে হবে। আমার নিজের প্যারাডাইম, নিজের চশমা চেঞ্জ করতে হবে, হোয়াট উই আর লুকিং থ্রু। এই তো তুমি আমার কাছে প্যারাডাইম সম্বন্ধে এই জানতে চেয়েছো। তোমার কাছে তাহলে আমি শেষ প্রশ্ন করি, তারপর আমরা অনুষ্ঠান শেষ করি, অনুষ্ঠান লম্বা হয়ে যাচ্ছে তাই না? ওকে, তাহলে প্যারাডাইম নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্যারাডাইমের কি কোনো ক্লাসিফিকেশন আছে না সব প্যারাডাইম একই রকম? আসলে বাবা, তিনটা ডিফারেন্ট টাইপস অফ প্যারাডাইম আছে। প্যারাডাইম about ourselves, প্যারাডাইম about other people, and প্যারাডাইম about life. এবং এই বইয়ে অলসো এই প্যারাডাইমগুলো আছে। তাহলে তুমি যদি প্যারাডাইম অফ আওয়ারসেলভস মানে নিজেদের প্যারাডাইম বলতে কি বোঝো যদি একটু বলতে পারো? নিজেদের প্যারাডাইম আসলে কি?
নিজেদের প্যারাডাইম আমি অলসো বই থেকে একটু হেল্প নেব শন কবির বই থেকে, কারেক্ট। বেশ, আজকে আমরা কোনো অপিনিয়নই আমাদের নিজেদের দেই নি। We're talking about what they said here. এক্স্যাক্টলি। যে এখানে সে তার ল্যাঙ্গুয়েজে বলছে, if you can walk through life wearing glasses that say I can do it or I matter, that belief will put a positive spin on everything else. এর মানে হচ্ছে বেসিক্যালি যে যদি তুমি চিন্তা করো যে আমি ম্যাটার করি, আমি পারবো, basically you have that lens on that tells yourself যে আমি পারবো, I matter, আমি এটা পারবো, I won't give up. তাহলে এই basically লেসনটা নিয়ে যখন তুমি কন্টিনিউ করবা in the rest of your life, you'll become successful because you have that positive spin. এক্স্যাক্টলি। এই তোমার এই কথাটা শুনতে শুনতে আমার ক্রিকেট খেলার কথা মনে পড়ছে। একজন ব্যাটসম্যান, রাইট, না সেই স্পিন না, একজন ব্যাটসম্যান যখন ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যায়, সে অনেক ম্যাচ ধরে ভালো রান করতে পারছে না, এন্ড ইফ হি স্টার্টস বিলিভিং যে আমি ভালো করছি না, তাহলে সে আর ভালো করতে পারবে না। হি অলওয়েজ হ্যাজ টু হ্যাভ দ্য সেলফ বিলিভ যে ইট ডাজন্ট ম্যাটার গত 10টা ম্যাচে ভালো খেলি নেই, আই এম ভেরি মাচ শিওর যে এই ম্যাচেই আমি ভালো খেলবো। ক্রিকেট ইজ আ ভেরি মেন্টাল গেম, ভেরি মেন্টাল গেম। তো তখন যখন সে মানসিকভাবে ওই জিনিসটা নিজে বিশ্বাস করবে, আই ক্যান ডু দিস, আই ক্যান ডেফিনেটলি প্লে গুড ইন দিস ম্যাচ, হয়তো তারপরেও পারবে না, কিন্তু যদি সে এটা না ভাবে তাহলে একদমই পারবে না। ওই বিশ্বাসটা রাইট অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার মধ্যে থাকতে হবে, এটাই তো বলছো। আচ্ছা, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন যে তুমি যদি এরকম গুড মানে বিলিভ, সেলফ বিলিভ নিজের মধ্যে থাকতে হবে এটা যদি বলো, কিন্তু কারোর মধ্যে যদি এটা না থাকে, যদি তার ভিতরে তার নিজের প্যারাডাইমটা থাকে ব্যাড, তাহলে তুমি সেটাকে কিভাবে তাকে শিফট করতে বলবা? হাউ উইল ই শিফট হিজ প্যারাডাইম? যে এতদিন ধরে আমি ভাবতাম আমি কিছু পারি না, আমাকে দিয়ে কোনো কিছু হবে না, কিন্তু আজকে থেকে আমি ভাববো যে না আমি পারবো, এই পরিবর্তনটা তার মধ্যে কিভাবে আসবে? বাবা, অনেক ধরনের টাইপ আছে, অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে যদি বলি, কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স আমি মনে করি হচ্ছে যে অ্যাকচুয়ালি রিলাইং অর টকিং টু সামওয়ান। সবার লাইফে যদি জিজ্ঞেস করো কোন একটা সাকসেসফুল পারসনকে, তারা বলবে যে there was always at least one person in their life who helped them. It could be a friend, a parent, a teacher, or like a colleague, or someone in their life, one super influential guy who will help them to proceed in life. এবং আমি বলতে চাই যে that one person, you only need one person to change your life. That one person has to make you happy. The one person has to believe that you are that he's confident in you. যে তাকে বলতে হবে যে I am confident in you, না এরকম একটা ফিলিং আনতে হবে in that person যে no, this person is very proud of me and is very confident of me, and সেই পারসনটাই আপনারা রিলাই করতে পারবেন। আপনারা তার সাথে একটু কথা বলেন, তার সাথে অ্যাডভাইস নেন, and don't be afraid to lean on them or let them know. এক্স্যাক্টলি, মানে তুমি বলতে চাইছো যে যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস আসে না, নিজের ব্যাপারে খারাপ ধারণাই থাকে যে আমি পারছি না, আমি পারবই, এই বিষয়টা নিজের মধ্যে আনার জন্য ওই ব্যক্তির হেল্প নেওয়া উচিত আমার লাইফের উপরে যার ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি, তাই তো? এটা হতে পারে আমার টিচার, আমার প্যারেন্টস, তোমাকে আচ্ছা রাইট, সব তোমার ক্ষেত্রে প্যারেন্টস, রাইট। তাহলে এরকম আপনি হয়তো আপনার যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল পারসন তার হেল্প নিতে পারেন, এবং তার হেল্প নিয়ে আপনি আপনার ভিতরে সেলফ বিলিফটা গ্রো করাতে পারেন। ইজ দ্যাট দ্য থিং ইউ আর সেইং? ওকে, এখন আব্বু, do you want to give an example of a paradigm of others? Also tell us যে কেন এবং কিভাবে আমরা সেই প্যারাডাইমটা একটা থেকে আরেকটা শিফট করতে পারি। ওকে, প্যারাডাইম অফ আদার্স তো আমি তোমাকে এর আগে যে দুটো স্টোরি বলেছি তার মধ্যে কভার করেছি, যেটা বললাম যে ওই ভদ্রলোক যখন জানতে পারলো যে এটা তার কুকিজের প্যাকেটই না আরেকজনের, এর আগ পর্যন্ত ওই আদার পারসনটা সম্পর্কে তার প্যারাডাইম ছিল হি ইজ এ রুট পারসন। যখন জেনেছে যে না এটা তো আমার আমার বিস্কিটের প্যাকেটই না, তখন ওই পারসন সম্বন্ধে তার প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। আরো একটা উদাহরণ আছে যে এক ভদ্রলোক দেখলো যে ট্রেনে তার সঙ্গে অন্য যাত্রীদের সঙ্গে আরো একটা ভদ্রলোক এসে উঠেছে, যার সঙ্গে 2-3টা ছেলে মেয়ে আছে, এবং বাবা এবং 3টা ছেলে মেয়ে একসঙ্গে ওই জার্নিতে তাদের সঙ্গে যাচ্ছে। বাচ্চাগুলো অনেক কান্না করছে এবং খুব বেশি বিরক্ত করছে সবাইকে, খুবই কান্না করছে। একটা পর্যায়ে গিয়ে ভদ্রলোক ওই বাবাকে বলেই বসলো যে আপনি কি একটু চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদেরকে একটু থামাতে, ওদের কারণে আমাদের জার্নি করতে একটু ডিস্টার্ব হচ্ছে। তখন ওই ভদ্রলোক বলল যে কিছুক্ষণ আগে ওদের মা মারা গেছে।
হাউ স্যাড ইজ দ্যাট। তাহলে দেখো যে এই কথাটা জানার আগ পর্যন্ত এই ভদ্রলোকের ওই বাবার সম্পর্কে যে প্যারাডাইম ছিল যে হোয়াট কাইন্ড অফ ফাদার হি ইজ, হাউ ক্যান হি নট স্টপ হিজ চাইল্ড, তাই না? কিন্তু যখনই জানলো যে না তারা একটা ভেরি ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে তারা মা মারা গিয়েছে, ডেফিনেটলি তখন সে অনেক হেল্প অফার করেছে, আমি কিভাবে হেল্প করতে পারি, আপনার বাচ্চাদেরকে তাহলে কোনোভাবে হেল্প করা যায় কিনা বা আপনাকে, তাই না? সো প্যারাডাইম আসলে আদার্সের ব্যাপারে যে প্যারাডাইম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং চেঞ্জ করতে হয়। আর কি প্রশ্ন করেছো যে কখন কিভাবে এগুলো চেঞ্জ করতে হবে? যখনই আমি চিন্তা করব যে অন্য একটা মানুষ সম্বন্ধে আমার একটা নেগেটিভ ধারণা আছে, আমার আসলে জানা উচিত যে আসলে এই মানুষটা সত্যিকার অর্থে কেমন, সেটা না জেনে দ্রুত কোনো জাজমেন্টে যাওয়া যাবে না। যে আমি যাকে খারাপ মনে করি, যার সঙ্গে আমার কোনো ইন্টারঅ্যাকশন নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমি বাট আই বিলিভ দ্যাট হি ইজ এ ব্যাড পারসন, এটা হতে পারবে না। সো দ্যাটস হাউ উই উইল চেঞ্জ দিস। There's always a backstory. তুমি বলেছো যে তিনটা প্যারাডাইম আছে, প্যারাডাইম অফ আওয়ারসেলফ, প্যারাডাইম অ্যাবাউট আদার্স, আর একটা বলেছো প্যারাডাইম অ্যাবাউট লাইফ। সেটা বলে অনুষ্ঠান শেষ করো। প্যারাডাইম অ্যাবাউট লাইফটা কি? ওকে, সো প্যারাডাইম অ্যাবাউট লাইফের অনেক জিনিস আসে, যেরকম প্যারাডাইম অ্যাবাউট লাইফ ক্যান বি ফ্রেন্ড সেন্টার্ড, স্টাফ সেন্টার্ড, স্কুল সেন্টার্ড, প্যারেন্ট সেন্টার্ড, hobby centered, work centered, or self centered. এরকম অনেক সেন্টার আছে that we can base our entire life on. তাহলে ফ্রেন্ড সেন্টার বলতে কি বোঝাচ্ছো? Friend centered meaning ধরো যে I'm constantly thinking about my friends. ওই যদি ওখান থেকে রেফারেন্স দিতে হবে না, যাই হোক তুমি বলো। এখানে বলেছে যে এই কার্টুনে অনেক শানকবি অনেক কার্টুন ইনক্লুড করেছে। হ্যাঁ, কি বলেছে? যে বলেছে যে what you won't do everything with your friends, and when you grow up maybe you'll have a really good interaction with them when you're little, কিন্তু যখন তুমি বড় হবা তখন probably you won't have that good of communication between them, so you can't rely on your friends, or you can't constantly keep thinking about them. I understand, মানে তোমার তো ফ্রেন্ডস তো সারা জীবন তোমার সঙ্গে থাকবে না, সে তার নিজের লাইফ নিয়ে চলে যাবে অন্য কোথাও। সো তোমার লাইফ যদি ফ্রেন্ড সেন্টার হয়ে যায়, ফ্রেন্ড না থাকলে তোমার লাইফটা কি থাকবে? এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে ওই স্টাফ সেন্টার্ড বিষয়টা। আমার লাইফ যদি হয়ে যায় হোয়াট আই হ্যাভ, সো ওয়ান্স আই ডু নট হ্যাভ দোজ থিংস, হোয়াট উইল আই বি? এটাও এখানে তিনি বলেছেন, আমি জানি। মানে হচ্ছে যে আমি সবসময় বলতে পছন্দ করি যে ওই যে ওরকম যে তুই জানিস আমি কে, তুই আমাকে চিনিস, মানে হচ্ছে আমার কি আছে, কে কোন ক্ষমতাবান ব্যক্তি আমার কি হয়, সেই রকম বিষয় হচ্ছে আমার পরিচয়। এইটাই যদি আমি মনে করি, তো যখন আমার ওই বিষয়গুলো থাকবে না, আমার ওই পরিচিত ব্যক্তিটার আর ক্ষমতা থাকবে না, আমি আজকে 10টা গাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, আমি আজকে কয়েকশো কোটি টাকার মালিক, যখন আমার এই বিষয়গুলো থাকবে না, এগুলো যদি আমার পরিচয় হয়ে দাঁড়ায়, এগুলো না থাকলে আমার তো পরিচয়ই থাকবে না। Like for example, when someone asks you who are you, তখন বলো I have 10 cars, 7 houses. Exactly. So if I don't have them, then who am I? এটা হচ্ছে স্টাফ সেন্টার। তুমি বলেছো স্কুল সেন্টার, প্যারেন্ট সেন্টার, সবগুলো আলোচনা করার দরকার নাই। আমি হবি সেন্টারটা বলবো, তুমি প্যারেন্ট সেন্টারটা বলো। Okay. So parent centered is basically when you rely on your parents all the time. You can't be parent centered because after you grow up, like when you're 20, you have your own life, you're married, or you have your own life. তখন maybe you're gonna move somewhere else. You're not gonna stay with them. সেটা ছাড়াও প্যারেন্ট সেন্টার মানে হচ্ছে যে তুমি যদি ছোটবেলায় এখনো প্রতিটা ডিসিশন যদি প্যারেন্টসের কাছ থেকে নাও, Abu, can I do this? Abu, can I do that? Abu, what is this? Abu, you have to. Then you will not learn how to decide. তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গ্রো করবে না। ঠিক যেমনি আমরা কিন্তু অনেক সময় করি, কথাটা এখানে বলি, অসুবিধা নাই, যে যখন তুমি আমাকে কোনো কোশ্চেন করো, কোনো কিছু পারো না, আমার কাছে নিয়ে আসো হেল্প, আমি কি করি? Abu, you like আগে চেষ্টা করো and then I'll tell you. আবার যখন একদিন পারি না তখন you give me hints so that I can make up myself. Even তুমি ওইটাও বলতে পারো, আমি কিন্তু তোমাকে আগে ভুল করতে বলি, come up with the wrong answer, then I'll give you the right one. তোমাকে আগে ট্রাই করতে হবে, ট্রাই করে তুমি রং করো, তারপর আমি তোমাকে রাইট অ্যান্সারটা দিয়ে হেল্প করব। If it's wrong, mistakes are a way of learning. এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম হবিস সেন্টারটা বলবো। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে বলা যায়, অনেকেরই এখন সোশ্যাল মিডিয়াটা হবি হয়ে দাঁড়িয়েছে। সারাটা দিন তার ওই সোশ্যাল মিডিয়া সেন্টার্ড লাইফ, এবং যেদিন তার সোশ্যাল মিডিয়া নাই তার লাইফ একদম নাই। কিছুদিন আগে তোমার মনে আছে যে সারা ওয়ার্ল্ডে ফেসবুকে প্রবলেম হয়েছিল? সারা ওয়ার্ল্ডে ফেসবুকে লোকে মানে সবাই যে কোনো সন্ত্রাসী আক্রমণ হলো কিনা বা কি হলো, তাই না? তো যাদের লাইফটা ওই সোশ্যাল মিডিয়া সেন্টার ছিল, তারা কিন্তু ওই একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য পুরোপুরি হতবিহ্বল হয়ে গিয়েছে যে কি করবো। সো ইউর লাইফ ক্যান নট বি ইউর হবি সেন্টার। তুমি যদি স্পোর্টসম্যান হও, তুমি যদি জিম, অনেকে এখন জিমে যায় এবং জিম নিয়ে এত বেশি তারা অবসেসড যে সারাক্ষণ জিমের পিছনেই আছে। জিমে
জিমে গিয়ে তারা বডি বিল্ড করছে, হুইচ ইজ গুড, ডুইং এক্সারসাইজ ইজ গুড, বাট তার লাইফটা হয়ে গেছে জিম সেন্টার। এখন তার জিম, অনেকে জিমে নিজে জিম করতে করতে জিমের ট্রেনার হয়ে যাচ্ছে, হোয়াটএভার, মানে সারাক্ষণ জিম নিয়ে আছে, সেই ছবি পোস্ট করছে। তাদেরকে অনেক সময় আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফজরের নামাজ পড়তে বিছানা থেকে উঠতে যদি পারেন, তাইলে আপনি জিম করার পরে যতটা শক্তিশালী হয়েছে তার চেয়েও বেশি শক্তিশালী। আপনি অনেক জিম করেন, ফজরের নামাজের সময় উঠতে পারেন না, তাহলে কিন্তু আপনি জিম করে শক্তিশালী হন নাই, বিকজ ইউ ক্যান নট রাইজ আপ, তাই না? সো এনিওয়ে, এগিয়ে যাও। আর ওয়ার্ক সেন্টার আর সেলফ সেন্টার এগুলো ব্যাখ্যা করার দরকার নাই, তোমার দর্শকরা বুঝতে পারছে। অনেকে আছে ওয়ার্ক সেন্টার, সারাক্ষণ ওয়ার্কাহলিক যাদেরকে বলে, মানে অলওয়েজ ওয়ারিড অ্যাবাউট এই আমার কাজে করতে হবে, হ্যাঁ। সো নট টেকিং কেয়ার অফ দেয়ার ফ্যামিলিজ, চিলড্রেন, কাজ নিয়ে আছে সারাক্ষণ, সেটাও যেমন হওয়া চলবে না, আর সেলফ সেন্টার্ড হওয়া যাবে না। Sometimes people think the world revolves around them. Yeah, it's not. Art is not revolving. You are not a Ptolemy or Copernicus. Anyway, so আমার মনে হয় তুমি অনুষ্ঠান শেষ করতে পারো, যদিও তুমি একটা হ্যাবিটও বললা না, যে কি হ্যাবিটস, কি সেই 7 হ্যাবিটস যেটার মাধ্যমে কেউ এফেক্টিভ হবে, ওগুলো কবে বলবা? But inshallah, as I said, this is a series. In the following episodes, me and Abu will talk about those habits. One by one. Yeah, one by one. Why not 7 together? এটা আমি বলে দেই। আমি যদি আজকে এই বই থেকে 7 হ্যাবিট আপনাদেরকে পড়ে শোনাই, এটা আপনাদের জীবনে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। It's not going to be able to sink in your heart. আজকে আমরা যে আলোচনার মাধ্যমে রিয়েলাইজেশন করলাম, ফিলিং করলাম, জিনিসগুলো আমাদের ভিতরে ঢুকলো, আন্ডারস্ট্যান্ডটা হলো, এটা কিন্তু ওই একটা চ্যাপ্টার করে একটা হ্যাবিট ধরে আগাইলেই হবে। তা নইলে 60টা হ্যাবিট আপনি জেনে চলে যাবেন, উল্টা দিকে ঘুরে হাঁটা দিবেন, আপনি কোনোদিনও এটা চেঞ্জ করতে পারবেন না। ইভেন নট আস, আমরাও চাই, উই আর নট ইভেন দ্য পারফেক্ট পারসন, আমরাও চাই টু বি মোর এফেক্টিভ হতে। Even me and Abu, after reading the first chapter, we took a break and talked about it. হ্যাঁ, সো আমরা একটা করে চ্যাপ্টার নিয়ে দর্শকের সামনে আসবো, এন্ড উই হোপ দ্যাট 2টা এপিসোডের মাঝখানে একটা লম্বা গ্যাপ দিব, সো দ্যাট দে ক্যান ট্রাই। উই আর ট্রাইং টু ওপেন দেয়ার গেট, persuade them. উই আর ট্রাইং টু পারসুয়েড দেম টু ওপেন দেয়ার গেট বাই দেমসেলভস। আপনাদের নিজেদের যে গেট অফ চেঞ্জ আছে, এটা হয়তো বন্ধ আছে, চেঞ্জ ইট বাই ইয়োরসেলফ, তাই না? অনুষ্ঠান তুমি শেষ করো তাহলে বাবা। So dear viewers, I hope যে আপনারা, এটা মাত্র ছিল ইন্ট্রো, I hope যে আপনারা এটা থেকে, এই এপিসোড থেকে এবং আপকামিং এই সিরিজের এপিসোডগুলো থেকে আপনারা also রিয়েলাইজ করতে পারবেন এবং আসলে বুঝতে পারবেন যে these habits will actually be able help you to change your life in a way you might never think it would be possible. So I hope you all like this episode series. Thank you and assalamu alaikum. Assalamu alaikum.